ওকে, সো বিল্ড কোয়ালিটিতে জাস্ট হচ্ছে সুইচের প্লাস্টিক কোয়ালিটি গুলা ভালো না। এছাড়া মোটরসাইকেলটার অন্যান্য দিক দিয়ে আমার কাছে হচ্ছে বিল্ড কোয়ালিটি ভালোই লাগতেছে। তাহলে ভাই এটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনার কাছে কেমন লাগছে? মনে করেন আপনি তো অনেক জায়গাতে গেছেন এবং 13,000+ কিলোমিটার আপনি রাইড করে ফেলছেন অলরেডি, অলমোস্ট 2 ইয়ার্স এর মতো হয়ে গেছে। 78 কিলোমিটার গেলে 14,000 কিলোমিটার। 14,000 কিলোমিটার যাবে, ওয়াও। আমার দ্বিগুণ লিটারালি। এই হোয়াটস গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাইট নাও আমি শাকিল ভাইয়ের সাথে রাইড করতেছি, আর আমি এখন চলে যাচ্ছি আমার নিজের মোটরসাইকেল হোন্ডা এক্স ব্লেড। আমার পিছনে পিছনে ওই যে আয়নাতে দেখা যেতেছে আস্তে আস্তে হচ্ছে শাকিল ভাই, এবং আজকে তার মোটরসাইকেলটা একটা শর্ট রিভিউ করব। সো শাকিল ভাই হচ্ছে তার মোটরসাইকেলটার ব্যাপারে জানাবেন, এবং ওইটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের একটা মোটরসাইকেল এবং খুবই ভালো একটা মোটরসাইকেল। কয়েকটা কোশ্চেন করবো শাকিল ভাইকে মোটরসাইকেলের ব্যাপারে। 2024-এ এই মোটরসাইকেলটা কেনা উচিত হবে নাকি এই ব্যাপারেও ডিসকাশন হতে পারে। তো ভাবতেছি কোনো একটা নিরিবিলি জায়গাতে যাব, গিয়ে হচ্ছে ভিডিওটা করব। ভাইয়ের অনেক কাজ আছে এবং সে উত্তরা থেকে আসছে আর কি, জাস্ট একটু আগেই আসছে। আমাদের দুইজনেরই আর কি, একজনের সময় হলে আরেকজনের হয় না, আরেকজনের হলে আরেকজনের হয় না, এরকম অবস্থা আর কি। সো নিরিবিলি জায়গার ভিতরে সবার ফার্স্টে ভাবছিলাম হচ্ছে পুরান বাণিজ্য মেলার ওখানে যাবো কিনা, কিন্তু পরে দেখা গেল যে ওখান থেকে আস্তে আস্তে অনেক টাইম লেগে যেতে পারে। সো এই জন্য হচ্ছে এখন ধানমন্ডি লেকের দিকে যাব, এটাই হচ্ছে মেইন টার্গেট। চলে আসছে আবানি মাঠে, রাস্তাটা পার হয়ে গেছি, এখন একদম স্ট্রেট চলে যাব সেই পুরনো চেনা রাস্তাতে, লম্বা ধানমন্ডি লেকের রাস্তাটা। ওইখানে গিয়ে এখন ভিডিওটা করব। যে মসজিদটা আছে মসজিদটা পার হয়ে একটু সামনে আর কি। তো এই যে আমার সামনে শাকিল ভাই, আর মোটরসাইকেলটা হচ্ছে এই যে এটা হোন্ডা ড্রিম, অ্যান্ড দেখে মনে হচ্ছে যে একটা ওয়েল মেইনটেইনড মোটরসাইকেল। ওকে, তাহলে এই হচ্ছে সে নিরিবিলি জায়গা। কোথায় দাঁড়িয়ে তাহলে ভিডিওটা করা যায় এটা চিন্তা করি। ওকে, ফাইনালি একটা নিরিবিলি লোকেশন পাওয়া গেছে, এখান থেকে হচ্ছে মোটরসাইকেল রিভিউ আমরা শুরু করব। তো এটা হচ্ছে হোন্ডা ড্রিম 110cc মোটরসাইকেল, আর আমার সামনে শাকিল ভাই আছে। তো শাকিল ভাই থেকে হচ্ছে আমরা শুনবো। তো সবার ফার্স্টে হচ্ছে ভাই, এটা কি আপনার একদম প্রথম মোটরসাইকেল ছিল? না, এটা আমার একদম প্রথম, মানে নিজের কেনা যদি বলি সেই হিসেবে এটা প্রথম মোটরসাইকেল। বাট এর আগে আমি অনেক মোটরসাইকেল ইউজ করছি। তাহলে যখন মোটরসাইকেলটা কিনছিলেন তখন এই মোটরসাইকেলটা চয়েস করার পিছনে কারণ কি ছিল? আমি আমার বিজনেস জব যা ছিল সব ছেড়ে দিয়েছিলাম, মুভমেন্ট খুব দরকার ছিল, আর আমার একটা অ্যাক্সিডেন্টের কেস আছে। বাস জার্নিতে আমার খুব সমস্যা। এই সেগমেন্টের 3-4টা বাইক ছিল, অনেক চিন্তা ভাবনা করে, আর হন্ডার প্রতি আমি আগে থেকে একটা অন্ধভক্ত, ওটা একটা ফ্যাক্ট। ওটা ওখান থেকে আমার এটা নেওয়া। তো ভাই হচ্ছে মোটরসাইকেলের রিভিউর ব্যাপারে আপনার কাছে কিছু কোশ্চেন আছে আমার কাছে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে? যদি মেজার করার কথা বলেন আমি বলবো খুব বেশি ভালো না, খুব বেশি খারাপ না, মিডিয়াম। তবে সুইচগুলো লো কোয়ালিটিরও যদি লো কোয়ালিটি থাকে সেটাই হবে। প্লাস্টিক কোয়ালিটি? হ্যাঁ, অনেকটাই বোঝা গেল প্লাস্টিক কোয়ালিটি। তবে হ্যাঁ, তেলের ট্যাঙ্কিটা অনেক, এটা কি মেটাল? ও, মেটাল পাওয়া যায় না। তাহলে তো ভালোই। আমারটা কিন্তু প্লাস্টিক। হ্যাঁ, আমারটা প্লাস্টিক। আমি এটা কেনার সময় আপনার যে সুজুকির যেটা আছে 110cc, হ্যাঁ, ওটা দেখলাম, ওইটাও ভালো, বাট এটার মতো এত আমি পাই না। আর এই আচ্ছা, সময় এটা পাওয়াই যায় না বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, মেটাল এখন জাস্ট মনে হয় পালসারে আছে। এটাও প্লাস্টিক, বাট এটা অনেক স্ট্রং তুলনামূলক। এটার উপর আমার ওয়াইফ যখন ওঠে তখন অনেক কিছু এটাতেও নিতে গেলে এখানে প্রেশার পড়ে, বাট কখনো দেখি না কোনো কিছু হয়েছে বা কোনো সমস্যা হয়েছে। ওকে, সো বিল্ড কোয়ালিটিতে জাস্ট হচ্ছে সুইচের প্লাস্টিক কোয়ালিটি গুলা ভালো না। এছাড়া মোটরসাইকেলটার অন্যান্য দিক দিয়ে আমার কাছে হচ্ছে বিল্ড কোয়ালিটি ভালোই লাগতেছে। তাহলে ভাই এটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনার কাছে কেমন লাগছে? মনে করেন আপনি তো অনেক জায়গাতে গেছেন এবং 13,000+ কিলোমিটার আপনি রাইড করে ফেলছেন অলরেডি, অলমোস্ট 2 ইয়ার্স এর মতো হয়ে গেছে। 78 কিলোমিটার গেলে 14,000 কিলোমিটার। 14,000 কিলোমিটার যাবে, ওয়াও। আমার দ্বিগুণ লিটারালি। আপনি মনে করেন এটাতে খুব ইজিলি একটু পুল করতে হয়, 90 ইজি তুলতে পারবেন। আপনার রেডি পিক আপ নাই, এটা যদি স্যাক্রিফাইস করতে পারেন, আর যদি আপনি মনে করেন যে না আপনার ভাইব্রেশনটা আপনি সহ্য করতে পারবেন, তাহলে আপনি 300 ফিটের মতো রোডে খুব ইজিলি 90 ক্রুজ করতে পারবেন। ভাইব্রেশন বলতে কি, যেমন মনে করেন আইডল অবস্থাতে আছে তখনও কি আর কি আয়না এরকম ভাইব্রেট করে? হালকা। আচ্ছা আচ্ছা। 50-এর আগ পর্যন্ত একটা স্মুথনেস থাকে, মোটামুটি 45-এর পর থেকে ভাইব্রেশনটা শুরু হয়। আচ্ছা, মূলত আপনার 45 ক্রস করলে পায়ের ভাইব্রেশনটা শুরু হয়, 50 ক্রস করার পর করে আপনার হাতের একটা ভাইব্রেশন আসে। আচ্ছা। হ্যাঁ, এটা অনেকে বলবে যে 60 হলে ভাইব্রেশন, কারটা কি আমি জানি না, বাট আমি এটা ফেস করতেছি। বিশেষ করে আপনি যখন মোটামুটি 60-তে আসবেন ভালো রকম ভাইব্রেশন শুরু হয়, আর 60-65 ক্রস করলে আপনার ভাইব্রেশনটা এমন পর্যায়ে আসে মাথা ব্যথা করে। আমার ওয়াও, মাথা ব্যথা করার মতো ভাইব্রেশন হয় 60-এর পরে। আর এই কারণে আমি আরেকটা নিতে চাচ্ছি। ঢাকার মধ্যে প্রচুর জ্যাম, এই কথা বললে হায়াতি কতটা কমফোর্ট আমি জানি না, বাট আমি যেহেতু এটা চালাইছি আমি বলবো এটা বেস্ট জ্যামে সিটি রাইডিং এর জন্য। মাইলেজের কথাটা যদি বলি
52-51 এর নিচে কখনো পাইনি। প্রথম যখন কিনে প্রথম মোবিল ড্রেন সম্ভবত প্রথম মোবিল ড্রেন দিয়েছি আমি 450 কিলো, সেকেন্ড দিয়েছি আমি 980 কিলোমিটার। 450 তারপরে 980। ওকে, ওই দুইটার সময় দেখছি আমার মাইলেজ 28-এরও নিচে পাইছি। 28-এর নিচে? 28-এর নিচে, বাট আমি র্যান্ডম চালাইছি। ও, কেনার পরে তখন একটু মাইলেজ কম পাওয়া যাবে। তখন কম পাওয়া যায়। অনেকে বলে ব্রেক এন্ড পিরিয়ড, বলে ব্রেক এন্ড পিরিয়ড। আমার মতে ব্রেক এন্ড পিরিয়ডটা আপনি যতদিন যত্ন করবেন ততদিন আপনার এটা ব্রেক এন্ড পিরিয়ড। আচ্ছা, আপনি মোটরসাইকেল চালানো শিখছিলেন কি এটার মাধ্যমে নাকি অন্য আরেকটা দিয়ে? না, মোটরসাইকেল চালা শিখছিলাম আমি অনেক ছোট তখন, কাজিনের কাছ থেকে শিখছি। আমার বড় মামা ছিলেন ব্যাংকের ম্যানেজার, তো ওনাকে একটা অফিস থেকে একটা বাইক দিয়েছিল 80cc হন্ডা। আচ্ছা, হন্ডা 80cc। ওইটাই মূলত আমার চালা শেখা, হাতে করে বলতে গেলে একটু একটু। তবে আমাকে কেউ কখনো চালা শিখায়নি। আমি দেখতাম মামারা চালাইতো, আমার 7 মামা 7টা বাইক, তো মামাদেরকে দেখতাম। আমার কোনো খালা নাই, হ্যাঁ, 7 মামাকে দেখতাম বাইক চালাইতো, আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম। তো নিজে একদিন চাবি, মামার ওয়ার্ড্রোব চাবি চুরি করে নিছি। আমার কাজিন ছিল তখন, ও আমাকে বুদ্ধি দিয়েছে কীভাবে নিতে হবে, কারণ ও বেশ ছোটো, ওকেও দিত না। তারপর ও চালাইতো, কিন্তু ওই যে একটু দূরে চলে যাবে এই ভয় দিত না। তো আমি ওই সুযোগে নিয়ে আমার কাজিনকে বলছি তুমি দেখো আমি চালাই। তো ওই আমার প্রথম চালানো, ওখান থেকেই মূলত চালা। তারপরে আমি ডিসকভার আসে 125cc, তখন আপনার ডিস্ক ব্রেক ছিল না, ড্রাম ব্রেক। তো ওইটা আমি ইউজ করছি, ওইটা চাচার ছিল, ওইটা আমি চালাইছি প্রায় 2.5 বছর, ব্যাক টু ব্যাক অনেকদিন চালাইছি। তারপর আরেকটা FZ ভার্সন 2 12 সালের দিকে, ওইটা অত না 3-4 মাসের মতো চালাইছি। পালসার তখন ছিল আরেক চাচার ছিল, তো ওইটা আমি চালাইছি অনেক বছর, ওইটাও প্রায় 2 বছরের মতো চালাইছি। তারপর আমি অনেক বড় একটা ব্রেক গেছে, আমার অ্যাক্সিডেন্ট গেছে। তো ওইটার পরে মাঝখানে আমি প্রায় 3 বছরের মতো মাহিন্দ্রা সেলেট্রো 110cc একটা আছে, মাহিন্দ্রা সেলেট্রো। ওকে, ওইটা আমার অনেক দিন চালানো, ওইটা প্রায় 3 বছরের মতো চালানো হয়েছে। মোটামুটি এগুলোই চালানো হয়েছে। লাস্টে আবার একটু একটা অ্যাক্সিডেন্ট কেস ছিল, আমার অনেকদিন বেড রেস্টে ছিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে 2022 নভেম্বরের 15 তারিখ এটা কেনা। ওয়াও, আপনার ইয়াং বয়স অনেক থ্রিলিং গেছে তাহলে। আমার 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 সাইকেল কেনার জন্য অনেক যুদ্ধ করা লাগছে। আমি সাইকেল চালানো শিখছি হচ্ছে ভার্সিটিতে ওঠার পরে, তারপরে এটা দিয়ে আমি মোটরসাইকেল চালানো শিখছি। সাইকেল চালানোর কথা বললে আমি সাইকেল চালানো শিখছি 1 মিনিটে। 1 মিনিটে? ওয়াও। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, আমার মামা আমার পিছনে, উনি যে ধরে নিয়ে আমাকে সেটা আমি বুঝতে পারি। 1 মিনিট পরে উনি ছেড়ে দিছে। আমি যতই প্যাডেলিং, আমার মনে হয় আমার মামা আমার সাথে আছে, দৌড়াইতেছে, ওই ফিলিংসে দৌড়াচ্ছিল, মানে রানিং করতেছিলাম, প্যাডেলিং করতেছিলাম। যখনই মামাকে পিছন দিয়ে দেখছি যে মামা নাই, প্রায় 2 মিনিট এভাবে চালাইছি মামা ছাড়া। এটা দেখার পর আমি অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্টটা ছিল আমি ট্রেনে। রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বললে এই সিটটা কন্টিনিউয়াসলি চালাইলে পিঠ ব্যথা করে। আমি কিছুদিন আগে এই হয়তো 2 সপ্তাহ এটা নিছি, কোনো এক জায়গায় ইমার্জেন্সি, আমার খুব ব্যথা হলো, ইমার্জেন্সি একটা নিছি। নেওয়ার পর থেকে জাস্ট এই অংশটুকু আমি একটু যদি ট্র্যাক দিই, হ্যাঁ, ঝাঁকিগুলোতে আর তখন খুব একটা সমস্যা হয় না। আচ্ছা, আপনি যদি 4টা গিয়ার দিয়ে মিনিমাম RPM এ চালান, হ্যাঁ, আপনার হালকা পাতলা ঝাঁকিতে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনার হাইট অনুযায়ী হ্যান্ডেল আর কি ধরা এটা ঠিক আছে একদম? ঠিক আছে, এটা আরেকটু উঁচু আছে, ব্যথা করে না? না, এটা কোনো সমস্যা করে না। আচ্ছা ভাই, এটার ব্রেকিং কেমন লাগছে আপনার? এটা তো হচ্ছে দুইটাই মনে হয় ড্রাম। হ্যাঁ, ব্রেকিং কথা বললে টায়ারের কথা আসবে। ওরা কোম্পানি থেকে যেটা 31, 32, 33 করে দেয় বা 42, 43 যেটা দেয়, এটা যদি করেন তাইলে বলবো না, তারপরেও খুব একটা ভালো ব্রেকিং হয়। আর আপনি যদি কোম্পানি যেটা রিকমেন্ড করে তার থেকে 3-4 পরিমাণ কম রাখেন, তাহলে ব্রেক আবার অনেক ভালো হয়। আচ্ছা, কোম্পানি থেকে এটার যা মাইলেজ বলে সেটা যদি আপনাকে পাইতে হয়, তাহলে কোম্পানি থেকে যে রেট দিচ্ছে ওদের থেকেও অন্ততপক্ষে বেশি কিছু রাখতে হবে। আচ্ছা, মনে করেন যে আপনি 60-এর উপরে বা 65-এর উপরে আপনি মাইলেজ পাবেন। আচ্ছা, পিলিয়ন থাকার কারণে আমি প্রায় 50-এর দিকেই রাখি। তো 50-এর দিকে রাখলে কি হয়, আমার ব্রেকিংটা ভালো হয় তখন। ওই হিসেবে আমি 50-এর দিকেই রাখি। তবে হ্যাঁ, 50-এর দিকে রাখলেও আমি স্পিড মানে 50-55-এর উপরে তারপরে তুলি না, কারণ দিন শেষে আমার বাইকের চাকাটা চিকন অনেক, মানে সেফটিটাই ফার্স্ট। আর হচ্ছে মনে করেন ঢাকা সিটিতে হঠাৎ করে মনে করেন অনেক সময় তো ব্রেক করা লাগছে, মানুষ সামনে চলে আসছে, কুকুর দৌড় দিছে, সো মনে করেন আপনি স্পিডে ছিলেন, তখন হঠাৎ করে ব্রেক করাতে এটার কেমন লাগছে? স্কিড করছে এরকম কিছু? স্কিড করতে গেলে আপনি যদি ইঞ্জিন ব্রেক, হাতের ব্রেক, পায়ে ভালো করে ধরতে পারেন, আমি এগুলো অনেকগুলো ফেস করছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমার সামনে সচিবের গাড়ি ছিল, ওই যে আপনার মিৎসুবিশির গাড়ি। আচ্ছা, তো গাড়িটা এত জোরে ব্রেক করছে, আমি ব্রেক করতে লাস্টে এমন হয়েছে আমার সামনের চাকাও প্রায় 4-5 ইঞ্চির মতো স্কিড করছে।
করতে করতেই লাগছে, মানে ওনারা কিছু বলে নাই, কারণ ওনারা এত জোরে থামছে, আমার তো কন্ট্রোল নাই। আর আমার লোকেশনটা হচ্ছিল আজমপুর, আমির কমপ্লেক্সের ওই সাইডটা, রাজু কমার্শিয়াল আমির কমপ্লেক্সের ঠিক মাঝখানের পজিশনটা ছিল। এটা হচ্ছে প্রায় আরো 6 মাস আগের কথা হবে, 5 মাস। আচ্ছা, তার মানে হচ্ছে কারো যদি একদম বিগিনার রাইডিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার অনেক সমস্যা হবে এটা দিয়ে হঠাৎ করে ব্রেক করতে। কোম্পানি থেকে যে টায়ার প্রেশারের মাত্রা দেয় তার থেকেও 5-6 পরিমাণ কম থাকা উচিত। আচ্ছা, একটু কম থাকা উচিত। 4 নাম্বার গিয়ারটা মোটামুটি 35ই দেওয়া যায়, 30 থেকে 60 খুব দ্রুত স্পিড ওঠে। 30 থেকে 60 অনেক ফাস্ট ওঠে অ্যাক্সেলারেশন। কোন গিয়ারে? 4 নাম্বারে। আচ্ছা, তাহলে ব্রেকিং আপনি এতদিন পর্যন্ত মোটামুটি ভালো পাইছেন, জাস্ট প্রেসারটা একটু লো রাখতে হবে। সেটা আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি মনে করেন ব্রেক করবেন, আপনি থ্রটল কেবলটা ছেড়ে দিবেন, পায়ের ব্রেক হাতের ব্রেকটা ধরে দেন বাম হাতের ক্লাচটা যখন ধরবেন তখন আপনার খুব সুন্দরভাবে আপনার কন্ট্রোল হয়। আচ্ছা, ওকে। তাহলে লাস্টলি হচ্ছে এটার খারাপ দিক কোন কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে খারাপ লাগছে সবার ফার্স্টে? দুইটা জিনিস। এটা খারাপ, একটা হচ্ছে ভাইব্রেশন ফ্যাক্ট, ভাইব্রেশন এইটা, আর এটা সুইচ কেবল। আচ্ছা, সুইচগুলো খুবই জঘন্য কথা, এটা ছাড়া এর কোনো খারাপ দিক নাই। আচ্ছা, এই জিনিসটা আপনার খারাপ লাগছে। আর কোনো কিছু চেঞ্জ করা লাগছে আপনার এর মাঝখানে? চেঞ্জ বলতে ওই যে স্পার্ক প্লাগ আর কোনো কেবল? থ্রটল কেবলটা আমি চেঞ্জ করছি। সো এই যে এই কেবলটা চেঞ্জ করা লাগছে? এটা হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, এটা থ্রটল কেবল। এটা আমি একটা সমস্যায় পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমি নিউ মার্কেটের সামনে যে আমি দেখি আমার থ্রটল কেবলটা ফুল জ্যাম হয়ে গেছে। পরে আচ্ছা, দিলে দেখতাম যে আমার আরপিএম একদম ম্যাক্সিমাম হয়ে থাকতো। পরে সম্ভবত কাটাবন পিছনে, নিউ কাটাবনের ওখানে একজনের কাছে গেলাম, তো উনি সব ঠিকঠাক করে দিল। উনি আপনার কার্বোরেটরে থ্রটল কেবলটা যেখানে এসে জয়েন করছে ওইটা ওয়াশ করার কথা বলছে। তখন আমি বললাম থ্রটল কেবলের কি অবস্থা, তো উনি বললো এইটার অবস্থা ভালো না, তো এটা চেঞ্জ করলে ভালো। তো এটা আমি চেঞ্জ করলাম, তারপরেও একটু ওই রকম একটু সমস্যা হয়েছে। বাট এটা হচ্ছে আমি কোনো ফ্রি প্লে রাখি নাই, ফ্রি প্লেটা আমার আর ইচ্ছা হচ্ছিল না। প্লেটা না রাখার কারণে দেখা যেত আমি বামে অথবা ডানে যে পাশেই রাখি আমার একটু আরপিএম হাই হয়ে থাকে। তো এটাই একটু সমস্যা, এটা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। পরে আমি শোরুমে কথা বললাম, শোরুমের লোকজন বললো যে ওইটাই ভুল করছেন, ওইটা ভালোই ছিল। স্বাভাবিক, এখন ওনার কাছে গেলে উনি বলবে হয়তো ফেলাই দিচ্ছে, উনি অস্বীকার করলে তার আমি কোথাও পাবো না, সেটাই তার সাথে যুদ্ধ করতে পারি না। অরিজিনাল কেবলটা বাদ গেল আর কি, অরিজিনালটা। এবং তারা দেওয়ার সময় বলছে এটা অরিজিনাল কেবল। এখন উনি যদি মিথ্যা বলে এটাও আমার কাছে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, যেহেতু শোরুম থেকে যেহেতু নেন নাই, সো যেটা বলবে সেটাই। হ্যাঁ, তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে খারাপ দিকের ভিতরে আপনার কাছে মেইনলি দুইটা লাগছে, একটা হচ্ছে ভাইব্রেশন, আরেকটা হচ্ছে সুইচের কোয়ালিটি। ওকে, তাহলে হচ্ছে যদি ভালো দিকের কথা বলেন, যদি জাস্ট দুইটা ভালো দিকের কথা বলেন, তাহলে কোন দুইটা আপনি বলবেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে? ভালো দিকের কথা বললে এটা বলবো মাইলেজটা আলহামদুলিল্লাহ। মাইলেজ, ইয়েস, ভালো দিলে মাইলেজটা আলহামদুলিল্লাহ। বিল্ড কোয়ালিটি এভারেজ অনেক ভালো। ওকে, মাইলেজ আর বিল্ড কোয়ালিটি এটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে। আরেকটা বিষয়, আমি চেন যে লুজ হয়, আমার এটাতে চেন লুজ কখনো দেখছি খুব দ্রুত লুজ হচ্ছে, কখনো দেখছি আমার 400-500 কিলোমিটার ক্রস করলাম আমার চেন লুজ হয় না। কারণ এবার আমি হিসাব করে দেখলাম প্রায় 600 কিলোমিটার ক্রস করছি। আমি গতকালকে আমি অফিস থেকে বাসা যাওয়ার সময় চেনটা চেক দিছিলাম, তো ওনারা বললো লুপটা শুকিয়ে গেছে, এটা দিতে হবে, লুপ করতে হবে, চেন টাইট আছে। তখন আমি হিসাব করে দেখলাম 600 কিলো পার হয়েছে, আমার চেন এখনো লুজ হয়। তাহলে তো ভালোই। তাহলে লাস্টলি 2024-এ কারো মনে করেন হচ্ছে একটা মোটরসাইকেলের কিনে ইচ্ছা আছে 100-125 সিসির ভিতরে, তাহলে এই মোটরসাইকেলটা কি ভালো হবে কিনা? কেউ যদি মনে করে যে না আমি শাশুড়ির মধ্যে মুভ করতে চাই, কম খরচ হবে তত ভালো, এবং কোম্পানি যদি এটা অ্যাটলিস্ট এটা যদি ইমপ্রুভ করে, বাকি সব কিছু যদি আগের মতোই থাকে, আমি বলবো নিতে পারি। অ্যাজ এ বলবো না যে পাঠাও রাইডার হিসেবে কেউ নেবেন, এটা বলবো না। বাট আপনি যদি বাজার সদাইয়ের কথা বলেন, একটা টুকটাক মুভমেন্টের কথা বলেন, বা অল টাইম অফিসের কথা বলেন, আপনি যদি সব কিছু যদি মেনটেন্স করতে পারেন, তাহলে আমি বলবো বলতে না। আচ্ছা, কেউ যদি বলে যে না আমার ডিস্ক ব্রেক দরকার, তাহলে আমি বলবো এটা তার জন্য না। আমার এক বন্ধু আছে বিএমডব্লিউতে জব করে জার্মানি। আচ্ছা, ওর সাথে একদিন আমার কথা হচ্ছিল মোবিল নিয়ে। বাংলাদেশে অনেক রকমের বলে যে 3000 কিলো, 4000 কিলো, 2000 কিলো। আমি এতটুকু বলবো যে আপনি যদি নিজে চিনতে বা বুঝতে না পারেন, বলবো যে আপনারা যেখান থেকে চেঞ্জ করবেন না কেন অথেন্টিকটা ইউজ করবেন, আর সেই সাথে চেক করবেন। আপনি কখনো ওই যেখান থেকে চেক করবেন সেখানে যে বলবেন আমি এত 1000 কিলো বা এত 100 কিলো ইউজ করছি। কারণ কি, আপনি একটা জিনিস পরীক্ষা করে দেখবেন, আপনি 1000 চালান, 2000 চালান, আর 5000 চালান, আর 200 চালান, ওনাদের কাছে গেলে ওনারা বলবে
পাল্টানো লাগবে। পাল্টানো লাগবে, অথবা বলবে আপনি 250-300 কিলো চালাইতে পারবেন। হ্যাঁ, আপনি 250-300 কিলো চালানোর পরে বা 500 কিলোমিটার চালানোর পরে যাবেন, যে বলবেন, দেখবেন ওরা একই কথা বলে, তবে এক জায়গায় না, র্যান্ডম। মনে করেন আমি হন্ডা শোরুম দিয়ে কথা বলি, হন্ডা শোরুমে বেশ কয়েক জায়গায় আছে, আমি একই দিন একই জায়গায় যাই চেক করি, তো ওনারা এই টাইপেরই কথা বলে। যখন আমি দেখি যে ওনারা বলে যে না, অবস্থা খারাপ, আর চালানোরই ভালো, তখন এটা আমি চেঞ্জ করি। আচ্ছা। এটা একটা বিশাল বিজনেস আছে, অনেক বড় একটা বিজনেস, এটা সবাই বুঝে না। আপনি ফুল সিনথেটিক ইউজ করতেছেন, ফুল সিনথেটিক ইজিলি 2000 চালানো যায়। 700-800 কিলোমিটার চালানোর পরেও যদি তাদের কাছে যান, দেখবেন 300-400-500 কিলোমিটার কথা বলবে বা 200-250 কিলোমিটার কথা বলবে। কখনো এটা বলা উচিত না। বুঝতে পারছি। বন্ধু আমাকে বলছে যে এইটা কখনোই তোরা বলবি না, তোরা কি করবি, যাবি, বলবি অয়েলের কি অবস্থা চেক করে, এবং র্যান্ডম এক এক দিন এক এক জায়গায় যাবে, তাইলে ওদের এটা মাথায় থাকবে না যে হ্যাঁ উনি আসছে, ওনাকে তো ঠিক এটা এখন বলবো। এটা একটা বড় বিজনেস আছে, কারণ এইখানে আপনার খরচ হয় কত আর আপনার কাছে বিক্রি হয় কত, বিশাল একটা বিজনেস, এটা অনেকে বোঝে না। অলমোস্ট 2 ইয়ার্স এর মতো চালানো হয়ে গেছে, এবং আপনার হচ্ছে একদম মোটামুটি ভালো একটা মেইনটেনেন্স আছে। যেহেতু আমরা কারো স্পন্সর্ড না, আমরা জাস্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ব্লগার্স, তাই হচ্ছে আপনার ফিউচারে এটা চেঞ্জ করার একটা ইচ্ছা আছে। বাট আমি এটা চেঞ্জ ঠিক না, আমি এটা রাখবেন। হ্যাঁ, রাখবো। আমার অকেশনালি বের হওয়া, একবার দুইবার তো বের হওয়া লাগে, শুক্র শনি, তো আমি আরেকটা অ্যাটলিস্ট 160 সিসি মোস্ট প্রবাবলি আমি ঠিকও করে ফেলছি কোনটা নিব। এটা হচ্ছে হর্নেটই বলতে গেলে। হর্নেট, আচ্ছা। এটা আমার খুব পছন্দ, এক্স ব্লেডটাও আমার খুব পছন্দ, কিন্তু এক্স ব্লেডে বসার পর স্টাইলিংটা একটু আর হয়ে যায়, হ্যাঁ একটু দূরে হয়ে যায়। যদি কখনো কোনো কিছু ব্যবস্থা করা যায়, এটার ব্যবস্থা করতে পারলে আমি হয়তো এক্স ব্লেড নিয়ে নেব। হর্নেট আমারও ভালো লাগছিল, টায়ারগুলো এক্স ব্লেড থেকে 10 সেকশনের বড় আছে। ওই একটা জিনিসই হচ্ছে আমার কাছে ভালো লাগে না, ওইটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটরটা আর কি। আমি তখন একদম বিগিনার রাইডার ছিলাম, তো গিয়ার ছাড়া আমি লিটারালি পুরাই এতিম হয়ে যাবো এমন অবস্থা, মনে হতো যেন পারবো না কিছু। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, এটার একটা মেজর প্রবলেম আছে, এটা অবশ্য আমি ইউজ টু, সেটা হচ্ছে যে গিয়ার শিফটিং এ গিয়ার ফেসে যায়। আচ্ছা, আমার 3 নাম্বার গিয়ার আর 2 নাম্বার গিয়ার, 3 নাম্বার আর 2 নাম্বার গিয়ার ফেসে যায়। আর এটা কি একদম শুরুর থেকে ছিল গিয়ার ফেসে যাওয়ার? আচ্ছা, একদম ফার্স্ট থেকে। 13,922 কিলোমিটার চালাইছি আমি আজকে, যে আসলাম উত্তরা থেকে এখানে। এক্স ব্লেডও কয়েকটা রিপোর্ট আমি দেখছিলাম কিছু জায়গাতে, যে 1 নাম্বার গিয়ার আর 2 নাম্বার গিয়ারের মাঝখানে অনেকের ঝামেলা হয় নাকি, এরকম শুনছি। তাহলে হচ্ছে এটাই ছিল একটা ব্রিফলি রিভিউ হোন্ডা ড্রিম 110cc এর। শাকিল ভাই শর্টলি আমাদেরকে একটু আইডিয়া দিল যে মোটরসাইকেলটার কন্ডিশন কি অবস্থা, এবং 2 ইয়ার্স চালানোর পরে আপনার কি সমস্যা পাইতে পারেন, এবং এই 2024 সালে হচ্ছে এটা আপনার কেনার জন্য কেমন মনে হবে। সো ভাই তার অপিনিয়ন দিল, এবার আপনার হচ্ছে চিন্তা করবেন যে আপনারা কেউ যদি কিনতে চান তাহলে হচ্ছে মোটরসাইকেলটা কেমন হবে। এবং রাইডিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে মোটরসাইকেলের মোটামুটি সব দিক দিয়েই ভালো, জাস্ট একটু ভাইব্রেশনটা। ভিডিও লাস্টের দিকে আমি যখন আবার ব্যাক করব তখন ব্রিফলি ভাই যে জিনিসগুলো বলছে আমি ওটা সামারি হিসেবে আবার আমি বলে দিব। সো ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমাদেরকে সময় দিয়ে এই মোটরসাইকেলের রিভিউ দেওয়ার জন্য, এবং ভাইয়ের অপিনিয়নগুলো সবার জন্য অনেক কাজে লাগবে আশা করি। এই ছিল হচ্ছে হোন্ডা ড্রিম 110। সো এই ছিল হচ্ছে হোন্ডা ড্রিম 110। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, ভাই চলে যাবে ভাই বাসার দিকে, আমি চলে যাব 27 নম্বরে, আমার ফুয়েল ভরতে যাওয়া লাগবে। এবং ফুয়েল ভরার সময় মাইলেজের আরেকটা ভিডিও আমি করব, কারণ আপনারা তো জানেনই যখন আমি মোটরসাইকেলে তেল ভরি তখনই আপনাদেরকে শেয়ার করি যে মাইলেজ কত আসলো। সো সুন্দর একটা জায়গাতে ফাইনালি হচ্ছে এই মোটরসাইকেলটা দেখছেন কি অবস্থা, পোলাপান্ডা কেমন রাইড করতেছে। তো এখানে ভাইয়ের থেকে হচ্ছে রিভিউটা নিয়ে নিলাম। সো ব্রিফলি যদি বলি মোটরসাইকেলটার ব্যাপারে, ভালো দিক আর খারাপ দিক পাওয়া গেছে হচ্ছে এই মোটরসাইকেলটার রাইডিং এক্সপিরিয়েন্সের ভিতরে হচ্ছে ভাইব্রেশনটা, আর হচ্ছে ভাইয়ের কাছে সুইচের কোয়ালিটি গুলা মোটেও ভালো লাগে নাই, এবং ভাই এটা নিয়ে অনেক অসন্তুষ্ট। জাস্ট এই দুইটা জিনিসই ভাইয়ের কাছে হচ্ছে ব্যাড সাইডস লাগছে। আর গুড সাইডের ভিতরে তো হচ্ছে মোটরসাইকেলটার মাইলেজ আর মোটরসাইকেলটার সিটিং কমফোর্ট, এই জিনিসগুলা। ভাই আসলাম তাহলে। ওকে, সো ভাই হচ্ছে বামে দিয়ে চলে গেল, রাস্তা পার হয়ে ঢুকে যাবে শঙ্করের দিকে, আর আমি এখন সোজা চলে যাচ্ছি ধানমন্ডি 27-এর দিকে। অ্যান্ড ভাইকে অনেক থ্যাঙ্কস, প্রফেশনাল লাইফের মাঝখান দিয়ে আমাকে একটু সময় দিয়ে তার মোটরসাইকেলটার ব্যাপারে অপিনিয়ন্স গুলো শেয়ার করার জন্য। আর আপনারা যারা মোটরসাইকেলটা কেনার ইচ্ছা আছে অথবা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন যে এরকম প্রাইসে 100cc অ্যারাউন্ডে একটা ভালো মাইলেজের এবং কমফোর্টেবল মোটরসাইকেলের জন্য, তাহলে মোটরসাইকেলের চিন্তা ভাবনাতে রাখতে পারেন। এবং যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমি ভাইয়ের থেকে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানা দিতে পারবো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।